ভবানীপুর নিয়ে তো অশান্তি তো চলছে দুপুর থেকে আমরা দেখেছি, যেখানে অমিত শাহ শুভেন্দু অধিকারীর মনোনয়নে এবং সেই নিয়ে রোড শো, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের অশান্তি এই নিয়ে চললো তো বটেই, কিন্তু এইখানে অমিত শাহর মুখে 170-এর টার্গেট। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন তিনি এবং সরাসরি অমিত শাহ তৃণমূল নেত্রীকে তোপ দেখেছেন। কি বলেছেন আগে শোনে। में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। ঠিক কোন জায়গা থেকে 170-এর নতুন অঙ্ক দিচ্ছে অমিত শাহ, যদিও আপকি বাত 200 পার আগে ছিল। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, শুভসাদী, প্রশ্নটা যদি আরেকবার বলো। ঠিক কোন জায়গা থেকে 170-এর অঙ্কটা অমিত শাহ সামনে আনছে? দেখো, এটাই কিন্তু ইন্টারেস্টিং, কারণ ভবানীপুরে যখন অমিত শাহ ভবানীপুরের প্রত্যাশী, ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে আজকে নমিনেশনের প্রচারে এলেন, সেই সময় যেখানে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে 177-এর অঙ্ক বলেছিলেন, ভবানীপুরে এসে অমিত শাহর মুখে শোনা গেল 170, এবং পাশাপাশি তিনি ইন্টারেস্টিং একটি ওয়ার্ড সামনে আনলেন যে তার কাছে কি শর্টকাট আছে। কি সেই শর্টকাট? যে ভবানীপুর যদি জেতানো যায়, ভবানীপুরে যদি বিজেপির প্রার্থী জয়যুক্ত হন, তবে বাংলাতে পরিবর্তন শর্টকাটেই হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই একদিকে শুভেন্দু অধিকারীর মুখে 177-এর অঙ্ক কিছুদিন আগেই শোনা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর সেই অঙ্ককে 7 কমিয়ে দিয়ে আজকে অমিত শাহ বললেন 170-এর অঙ্ক। তাহলে গেরুয়া শিবিরের ঠিক টার্গেট কত? 170 নাকি 177? সেটা কিন্তু যেমন প্রশ্ন রয়েছে, তেমনি বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র নিয়ে কতটা মরিয়া, সেটা কিন্তু অমিত শাহের বক্তব্যেও আজকে স্পষ্ট হয়েছে বারবার। অনেক ধন্যবাদ মৌমিতা। অবশ্য তৃণমূলের তরফ থেকেও খোঁচা এসেছে, শোনাই। 2021-এ বলেছিল আপকি বার 200 পার, তো 200 বলেছিল, পেয়েছে 77। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কমতে কমতে 60-এ আছে, ভোটের পর 26-এ যাবে। কিন্তু এখন আগের বার বলেছিল 200, তাতে পেয়েছে 77, কমতে কমতে 60। তাহলে এবার শুরু করেছে 170 দিয়ে, তাহলে সেই অনুপাতে কমাতে কমাতে যান। তো সুতরাং অমিত শাহ তারা তো এখনই স্বীকার করে নিচ্ছেন যে গোহারা হারতে চলেছে বিজেপি। এই অঙ্কটা একটু বিশ্বজিৎ বাবুর কাছেও ভালো করে বুঝে নি। বিশ্বজিৎ বাবু, প্রথম কথা তোমাকে বলি, 200-র ভিতরে যখন 77 হয়েছে, পার্সেন্টেজটা করলে আমাদের দাঁড়ায় 38.5। এই 38.5% তাদের সাফল্যের রেট ছিল, তারা যা প্রত্যাশা করেছিল তার 38.5। যদি 170 থেকে তুমি 38.5 করো, তাহলে আসনটা দাঁড়ায় 64-65। তার মানে 65টা এখনো পর্যন্ত তাদের প্রত্যাশা এবং যা রিয়ালিটি সেখানে। এখন আসি, তো গেল গাণিতিক হিসাব। এবার আসি রাজনৈতিক যে বাস্তবতা, তার কথায়। কেন শুভেন্দু অধিকারী এখানে দাঁড়ালেন? তার কারণ রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্রে আটকে রাখার চেষ্টা করেছেন এবং একটা সাইকোলজিক্যাল, অর্থাৎ ভোটে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করেছেন। দেখো, কোন ইকুয়েশনে তুমি সংগঠন বলো, ভোটের পার্সেন্টেজ বলো, কোনো দিক থেকে এটা খুব সহজ হবে না শুভেন্দু অধিকারীর যে ভবানীপুরের আসন জেতা। এটা শুভেন্দু অধিকারী নিজেও জানেন, এবং তাদের আগের নির্বাচনগুলোর যদি তুমি পরিসংখ্যান দেখো, সেখানেও কিন্তু খুব যে স্বস্তির জায়গায় রয়েছেন শুভেন্দু অধিকারী এমন নয়। বরং আগের সময় যখন দেখা গেল যে শোভনদেব চট্টোপাধ্যায় এখানে দাঁড়িয়েছিলেন, এবং সেই শোভনদেব চট্টোপাধ্যায় যে ভোট পেয়েছিলেন, মানে শোভনদেব চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক নয়, সুতরাং তার যে একটা নিজস্ব জায়গা, সেখানে তিনি জিতবেন এটা বলা যায়। এবার সারা পশ্চিমবঙ্গের কথাই বলি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কতগুলো বিষয়কে সামনে এনেছে। তাদের, তুমি যদি এই আলোচনা আমি শুনছিলাম যে তাদের ইস্যু কি আছে, এখন একটাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির, তৃণমূলের দুর্নীতি এবং জঙ্গলরাজ, মহাজঙ্গলরাজ। তুমি যদি সেই কথা বলো, আজকে তোমাকে তুলনা করতে হবে, যখন বারবার বলছে সুশাসন আসবে এই রাজ্যে, তোমার চ্যানেলও দেখিয়েছে
নালন্দাতে যে একটি মেয়েকে কেন্দ্র করে যে ভিডিও আমাদের সামনে এসছে, তুমি বলো তো, কোনো সুস্থ সমাজ, রাজনৈতিক দল তুমি ছেড়ে দাও, কোনো সুস্থ সমাজ এটা ভাবতে পারে এটা সুশাসন? তার মানে এটা এই ন্যারেটিভ এ রাজ্যের মানুষ বুঝতে শুরু করেছে আচ্ছা। যে না, বিজেপি এলেই সুশাসন আসবে এমন নয় কিন্তু। এবং তাদের সংগঠন যদি শক্তিশালী না হয়, একটা নির্দিষ্ট ইস্যু যদি সামনে না আসে, কিসের ভিত্তিতে ভোট হবে? ওই যদি সুশাসন হয়, ওই যদি জঙ্গলরাজ হয়, আচ্ছা। তাহলে আজকে নালন্দাতে বিহারে যারা ক্ষমতায় এলো তারা কি দেখাচ্ছে? এটা তো আচ্ছা। কখনো সুশাসন হতে পারে না। বরং নির্বাচনের ইস্যু দরকার। এসআইআর যাদের ভোটাধিকার বঞ্চিত হলো, তারা অবশ্যই গণতন্ত্রে বঞ্চিত হয়েছে, তাদের কি কি পথ আছে সাংবিধানিক ভাবে সেগুলো খোলা রয়েছে। এটা ছাড়া অন্য ইস্যুগুলো বলতে হবে মানুষের ইস্যু, যে একদমই, ইস্যুগুলো প্রত্যেক একদমই। দিন বাজারে যাওয়া, গ্যাস, এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে হবে। একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।